হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা নিয়ে এসেছি কার্বন ক্যাপচার অ্যান্ড ইউটিলাইজেশন টেকনোলজির উপরে একটা আর্টিকেল এবং সেটা নিয়ে একটা ডিটেলড নোটস অ্যান্ড ডিসকাশন। তো তোমরা জানো আজকে দ্য হিন্দু নিউজ পেপারে কিন্তু কার্বন ক্যাপচার অ্যান্ড ইউটিলাইজেশন টেকনোলজির উপরে একটা আর্টিকেল এসেছে। খুব সুন্দর আর্টিকেল, আশা করি তোমরা সবাই পড়েছো। এবং যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তার জন্য আমরা নোটস নিয়ে এসেছি। আশা করি তোমরা নোটসও পড়ে নিয়েছো আমাদের ওয়েবসাইট থেকে। তো যদি আমরা দেখি যে এই টপিকটা কেন ইম্পর্টেন্ট, তো এখানে দেখো আমি কিন্তু 2025 এর কাট আউট এখানে রেখেছি। 2025 আমাদের কিন্তু GS3 পেপারে এই কোশ্চেনটা এসেছিল। সেটা কি? দেখো, হোয়াট ইজ কার্বন ক্যাপচার ইউটিলাইজেশন এন্ড স্টোরেজ। বোঝা গেল? ডিরেক্ট এই টপিকটা লিখেছে যে হোয়াট ইজ কি এটা, দেন হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অফ সিসিইউসি ইন ট্যাকেলিং ক্লাইমেট চেঞ্জ। তো অলরেডি কোশ্চেনটা কেমন এসছে যে এটা কি, হোয়াট ইজ দিস, আর তারপরে এসছে যে এটা ক্লাইমেট চেঞ্জ ট্যাকেলিংয়ে এটা কি অবদান রাখে। বোঝা গেল? তাহলে এইবারে আমরা দেখবো একটুখানি অন্য দিক থেকেও দেখবো যে এটা ইন্ডিয়ার দিক থেকে কি কি আর হেল্প হচ্ছে, বা ইন্ডিয়ার দিক থেকে কি কি জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ কোশ্চেন যদি এই টপিকটা থেকেই আসে, কারণ আমরা জানি পিওয়াইকিউ কিন্তু রিপিট করে ইউপিএসসি। সো এর কিন্তু আর এই এই ধরনের দেবে না, একটু অন্য ধরনের দেবে। তো আমরা সেই দিকগুলোকেও কিন্তু কভার করেছি। এবার দেখে নিই যে কার্বন ক্যাপচার ইউটিলাইজেশন স্টোরেজ টেকনোলজিটা কি। ক্যাপচার আমরা বুঝতে পেরেছি যে ক্যাপচার মানেটা কি, যে CO2টাকে ক্যাপচার করছে। ফার্স্ট ক্যাপচার দ্য CO2। CO2 কোথায় পাই? CO2 হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে CO2 বেরোচ্ছে, এটাকে ক্যাপচার করলাম। ক্যাপচার করে কি করলাম, যে এটাকে কম্প্রেসড করে একটা ছোট জায়গায় এনে পাইপলাইনের থ্রুতে বা ট্রান্সপোর্টের মাধ্যমে, রোড ট্রান্সপোর্ট বা ওয়াটার ট্রান্সপোর্টের মাধ্যমে এটাকে পৌঁছে দিলাম দুটো জায়গাতে। এক, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ফর ইউটিলাইজেশন, আর একটা হচ্ছে স্টোরেজ এরিয়াতে। স্টোরেজ কোথায় হতে পারে CO2? আমরা কি ড্রামে ভরে ভরে রাখবো? নয়। এটাকে কি করতে হবে, মাটির নিচে বা সমুদ্রের তলায় অনেক গভীরে, এই দেখো পাইপের মাধ্যমে কিন্তু এগুলোকে ভেতরে রাখা হয় হাই প্রেশার দিয়ে। বোঝা গেল? তো এই দুটো, একটা কি হচ্ছে ইউটিলাইজেশনস, এটা হচ্ছে স্টোরেজ। বোঝা গেল? তো স্টোরেজ হবে হচ্ছে মাটির তলায়, ইউটিলাইজেশনস হবে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। আমরা ডিটেলসে বলবো যে কোন কোন ইন্ডাস্ট্রি এগুলো ব্যবহার করছে। তাহলে বোঝা গেল টপিকটা ওভারঅল। তিনটে স্টেজে হচ্ছে, আরেকবার দেখে নাও। একবার ক্যাপচার হলো ফার্স্টে, দেন ট্রান্সপোর্ট করলাম। কোথায় ট্রান্সপোর্ট করলাম? একটা ইন্ডাস্ট্রিতে। আর একটা যদি স্টোরেজ করি তাহলে মাটির তলায়। এইবার আমরা টপিকটা নিয়ে একটু ডিসকাস করি যে কনটেক্সটে কেন এসছে। আমরা যদি দেখি ইউনিয়ন বাজেট 2026, এই বছর যে বাজেটটা বেরোলো, এখানে কিন্তু 20,000 করোড় কিন্তু ফিনান্স মিনিস্ট্রি থেকে এটা বরাদ্দ করা হয়েছে ফর কার্বন ক্যাপচার টেকনোলজির ওপরে। বোঝা গেল? তাহলে খুবই ইম্পর্টেন্ট, সরকার যখন এটা নিয়ে সিরিয়াস। তাহলে আমরা ফার্স্টে ডেফিনেশনটা কিন্তু আমরা পড়লাম যে কার্বন ক্যাপচার কি বলে। যে একবার একটুখানি রিডিংটা দেখে নিই, যে টেকনোলজিস দ্যাট ক্যাপচার CO2 এমিশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল সোর্সে, যেটা বললাম ইন্ডাস্ট্রি থেকে নিচে। কোন কোন ইন্ডাস্ট্রি হতে পারে? পাওয়ার প্ল্যান্টস। আমরা জানি যে কয়লা দিয়ে কিন্তু পাওয়ার বিদ্যুৎ আমাদের তৈরি করা হয় বেশিরভাগ, তো পাওয়ার প্ল্যান্টস থেকে। সিমেন্ট, স্টিল রিফাইনারিজ থেকে। অ্যান্ড সেগুলোকে কি করতে হচ্ছে, যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস, যেমন কি কেমিক্যাল, ফুয়েলস, বিল্ডিং মেটেরিয়ালস, স্টোর দেম, যেটাকে বললাম কি কার্বন স্টোরেজ। বোঝা গেল? 3 স্টেপ প্রসিডিউর আমি অলরেডি ডিসাইড করে দিয়েছি কি কি আছে। এটা ক্যাপচার করলাম, CO2 ফার্স্টে ক্যাপচার করলাম কোথা থেকে? ইন্ডাস্ট্রিয়াল থেকে। দেন ট্রান্সপোর্ট করলাম, পাইপলাইন, শিপস, ট্যাঙ্কার্স, এটাও ডিসকাসড। অ্যান্ড দেন স্টোরেজ বা ইউটিলাইজেশনস, কিভাবে কার্বন ক্যাপচার ইউটিলাইজেশন, সেটা আমরা জানি কি ফুয়েল বানাতে বা কেমিক্যাল তৈরি করতে, কংক্রিট বানাতে, ফার্টিলাইজার তৈরি করতে। ফার্টিলাইজারে কিন্তু কার্বন লাগে, কংক্রিটও কার্বন লাগে, কেমিক্যালস বানাতে কার্বন লাগে, ফুয়েল তো অ্যাভিয়েশন ফুয়েলের ক্ষেত্রে কিন্তু এই কার্বনটা লাগে। দেন স্টোরেজ আমি যেটা বলেছি, যে ডিপ জিওলজিক্যাল ফরমেশনস, মানে মাটির খুব গভীরে এখানে CO2 কিন্তু রাখা হয়। বোঝা গেল? এইবারে দেখি যে মেইন টপিক, যেখান থেকে কিন্তু কোশ্চেন ফ্রেম হতে পারে, যে এরকম আসতে পারে যে হোয়াই ইন্ডিয়া নিডস কার্বন ক্যাপচার ইউটিলাইজেশন। কারণ বাজেট এসছে যে গভর্নমেন্ট 20,000 কোটি টাকা দিয়েছে, 20K দিয়েছে, 20,000, 20K মানে 20,000, যে 20,000 গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড। তাহলে কি হলো, এবার এটার কেন অ্যালোকেট করলো? আসছে তো কোশ্চেন এটা, যে হোয়াই ইন্ডিয়ান নিডস। তো দেখা যাক কি কি দরকার। দেখো, ডিকার্বনাইজিং হার্ড টু অ্যাবেট ইন্ডাস্ট্রি। আচ্ছা, হার্ড টু অ্যাবেট ইন্ডাস্ট্রি মানে কি? দেখো, হার্ড টু অ্যাবেট ইন্ডাস্ট্রি হচ্ছে সিমেন্ট স্টিল ইন্ডাস্ট্রিকে হার্ড টু অ্যাবেট ইন্ডাস্ট্রি বলা হয়। তো এই আমরা জানি সিমেন্ট স্টিল ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর CO2 এমিশনস করে। তো যদি এই ইন্ডাস্ট্রিগুলোকে, আমরা জানি আমাদের টার্গেট রয়েছে কিন্তু
আমাদের এখন কত স্টিল তৈরি করে? 150 মিলিয়ন টনের অ্যাপ্রক্স, ঠিক আছে? তো ওটা কিন্তু আমাদের কিন্তু টার্গেট অনেক রয়েছে। 2030 পর্যন্ত 2047 আমাদের যে বিকশিত ভারতের ওখানে কিন্তু 500 মিলিয়ন টনের টার্গেট রয়েছে। তাহলে এত স্টিল যদি তৈরি করতে হয় তাহলে তো আমাদের বেশি কার্বন ডাই অক্সাইড আমরা মানে এমিশন করব। সো টু স্টপ এমিশনস অর কন্টিনিউইং আওয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, আমরা কি করছি? যদি আমরা কার্বনটাকে ক্যাপচার করে নিই তাহলে সেই অতটা বেশি কার্বন রিলিজ হলো না, ওদিকে ইন্ডাস্ট্রিও কিন্তু ফ্লোতে চলতে থাকলো। সেটার জন্য একটা দরকার ইকোনমিক ব্যাকবোন। সেটা বললাম কি ইকোনমিক ব্যাকবোন কি ইন্ডাস্ট্রি হবে, CO2 ইমিশন বাড়বে। তো CO2 ইমিশন যদি আমরা CO2 কে যদি ক্যাপচার করে নিই তাহলে ওদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হলো, দেশের ইকোনমি বাড়লো, ওদিকে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হলো না। বোঝা গেল ডিকার্বনাইজিং আর্টওয়ের সেক্টর, বোঝা গেল। নেক্সট কি আছে? প্রোটেক্টিং ইয়ং ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটস। তার মানে কি? দেখো অ্যাভয়েডিং স্ট্যান্ডার্ড অ্যাসেটস অ্যান্ড রিসোর্সেস সিকিউরিটি, সেম জিনিস। কি আছে? দেখো ইন্ডিয়াস ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্স আর রিলেটিভলি নিউ। আমরা তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু পিকে পৌঁছায়নি, চায়না পিকে পৌঁছে গেছে, আমরা শুরু করেছি মেড ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত। এখন যদি নতুন ইন্ডাস্ট্রি করতে হয় CO2 এমিশনস হবে। CO2 এমিশনস হলে কিন্তু গ্লোবালি বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু সেটার সেই গুডসের ওপরে এক্সট্রা ট্যাক্স দেওয়া হয়, ঠিক আছে? তো ওটা নিয়েও আমরা এরপরে আসবো। তো সেক্ষেত্রে কি হয়েছে? এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদের গুডসের আমাদের যে মালপত্র তৈরি হচ্ছে সেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কিন্তু এই কার্বন সিকোয়েস্ট্রেশনটা দরকার, কার্বন ক্যাপচারিংটা দরকার। সার্কুলার কার্বন ইকোনমি, ওয়েস্ট টু ওয়েলথ। ওয়েস্ট টু ওয়েলথ কি? সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমি মানে ইন্ডাস্ট্রি থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করলাম, করে আমি যদি আবার একটা প্রোডাক্ট বানিয়ে ফেললাম, বোঝা গেল? তাহলে এটাকে বলে কি যে সার্কুলার ইকোনমি হলো। তো আমরা যদি এই যে CO2 যে এমিশন হচ্ছে, সে CO2টাকে যদি আমরা যদি একটু আগে বললাম যে ফার্টিলাইজার তৈরি করতে ব্যবহার করা, যদি আমরা ফার্টিলাইজার ইউরিয়া তৈরি করি, আমাদের ইউরিয়া আমরা ইম্পোর্ট করছি, রাশিয়া থেকে কখনো ইম্পোর্ট হচ্ছে, কখনো কখনো সৌদি আরবে থেকে আমরা ইম্পোর্টের কথা বলছি। ইজিপ্টের সাথে একটা আমাদের চুক্তি হয়েছে ইউরিয়ার জন্য। তো সেগুলো অ্যাভয়েড করার জন্য যাতে আমরা দেশেই তৈরি করতে পারি, তো আমরা যদি CO2 নিজেই দেশে এমিশন হচ্ছে সেটাকে যদি ক্যাপচার করে যদি নিজেই এখান থেকে ইউরিয়া করতে পারি, তো এটাই আত্মনির্ভর ভারত। দেন কি হচ্ছে বলছে সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার। সাস্টেনেবল কেন হবে না? যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার থেকে এমিশন CO2 বেরোচ্ছে কিন্তু সেটাকে যদি ক্যাপচার করে নিচ্ছি তাহলে CO2 রিলিজ হচ্ছে না আলটিমেটলি, নেটে জিরো। তাহলে কি হলো? কি সেটা সাস্টেনেবল হলো। সাস্টেনেবল মানে হচ্ছে লং টার্মের ক্ষেত্রেও কোনো ক্ষতি হবে না, এটাকে বলে সাস্টেনেবল। দেন ইকোনমিক অ্যান্ড গ্লোবাল কম্পিটিটিভনেস। এইবারে আছে যে গ্লোবাল যেহেতু আসছে, আমি যেটা এক্ষুনি বললাম যে ইউরোপিয়ান ইউনিয়নরা, আমরা জানি ওয়েস্টার্ন কান্ট্রিরা কিন্তু এই ক্লাইমেট দিক দিয়ে খুবই স্ট্যান্ডার্ড মেথড ফলো করে। ওদের ওদের যে একটা সিস্টেম আছে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। তার মানে হচ্ছে ওরা নিজেদের ইন্ডাস্ট্রিগুলোকে কিন্তু ডিকার্বনাইজিং করছে। তার মানে ওদের যে স্টিল তৈরি হয় সেগুলোকে কিন্তু রিনিউয়েবল এনার্জি দিয়ে ওরা তৈরি করছে। এর ফলে মানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে বলছি, এর ফলে কি হলো কি যে ওদের রিনিউয়েবল, আমরা জানি এখন যে রিনিউয়েবল এনার্জিতে কিন্তু এখনো এক্সপেন্সিভ। সো তাদের স্টিলের দাম কি হচ্ছে কি বেশি থাকছে, তাদের স্টিলের দাম বেশি। এইবার যদি ভারত থেকে কয়লায় তৈরি করে, কয়লার এনার্জি দিয়ে তৈরি করে স্টিল যেটা রিলেটিভলি কম দাম, সেটা যদি ইউরোপের মার্কেটে চলে যায় তাহলে তো ওদের কারখানা বন্ধ হয়ে যাবে। তো ওদের কারখানা যাতে বন্ধ না হয় তার জন্য তারা কি করছে যে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম করছে। তার মানে যেই দেশ থেকে এই জিনিসগুলো ফলো হচ্ছে না, কয়লার বিদ্যুৎ থেকে প্রোডাক্ট বানিয়ে ওদের দেশে ঢুকছে, তখন ওরা এক্সট্রা ট্যাক্স দিচ্ছে। ট্যাক্স যদি চাপায় তাহলে আমাদের প্রোডাক্টের দাম বেড়ে গেল, তাহলে ওদের প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট সমানে সমানে চলে আসলো, দেন কম্পিটিশন করছে। তো সেইটাই হয়ে গেল কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। তো আমরা যদি কার্বন যদি স্টোরেজ করি, ওটাকে কার্বন এমিশনস কম করিয়ে দিই, তাহলে কিন্তু এই আমরা বেনিফিটটা পাবো, বোঝা গেল? গ্রিন গ্রোথের জন্য আমরা এখানে রয়েছে যেটা আমি একটু আগে বললাম যে 20,000 করোড় ইউনিয়ন বাজেট থেকে দেওয়া হয়েছে ফর গ্রিন ভ্যালু চেইন জবস। তাহলে এখান থেকে জব ক্রিয়েট হবে যদি আমরা এই নতুন সেক্টরটাকে ফোকাস করি। দেখো তারপরে একটা খুব আবার ইম্পর্টেন্ট জিনিস আমি দিয়েছি যে ইন্ডিয়াস কার্বন ক্যাপচার ইউটিলাইজেশন স্ট্যাটাস। আমরা এতদিন পর্যন্ত কি করেছি, কি কি করছি, ঠিক আছে? 20,000 করোড় আমরা দিলাম, বাজেট করে দিলাম। এরপরে কি বলছে যে অপারেশনাল মাইলস্টোন, তার মানে পাঁচটা পাঁচটা ইন্টিগ্রেটেড CCU টেস্ট টিউব বানানো হয়েছে। টেস্ট বেডস মানে কি? টেস্ট বেডস হচ্ছে যেখানটায় একাডেমিশিয়া এবং ইন্ডাস্ট্রি লিঙ্কড হয়। তার মানে হচ্ছে ধরো বোম্বে আইআইটির সাথে কোনো বোম্বে আইআইটির সাথে কোনো কোম্পানি লিঙ্কড আপ হলো। যেমন তুমি ধরে নাও JSW।
আমরা জানি জেএসডব্লিউ সিমেন্ট তৈরি করে, তারা স্টিল তৈরি করে। তো এদের লিঙ্ক আপ হলো কি, বোম্বের আইআইটিয়ানরা তারা রিসার্চ করবে, করে একটা টেকনোলজি বের করবে। এই টেকনোলজিটা জেএসডব্লিউ ইউজ করবে। বোম্বে আইআইটি কি টেকনোলজি বের করবে, কিভাবে কার্বন ক্যাপচার করা হচ্ছে বা ইউটিলাইজ করা হচ্ছে, জেএসডব্লিউ সেটাকে তার ইন্ডাস্ট্রিতে অ্যাডাপ্ট করবে, সেটাকে সেট করবে এবং সে সেটাকে ইউজ করবে। তো এই যে ৫টা এরকম টেস্ট বেড বানানো হচ্ছে। দেন মার্কেট মেকানিজমটা কি? আচ্ছা, ওই আমি একটু আগে বললাম যে গ্লোবালের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের যে মেকানিজমটা রয়েছে ওটা প্যারিস এগ্রিমেন্টের সাথেই ওটা লিঙ্কড। তার মানে কি, যদি কোনো কোম্পানি, দেখো স্টিল তৈরি করতে কার্বন বেরোবে, কার্বন ডাইঅক্সাইড বেরোবে, এটা সবাই জানে। কিন্তু ওখানে একটা কথা বলা আছে, তুমি বের করছো 2 টন CO2। এইবার তুমি যদি 2 টন CO2 কোনো রকমভাবে ক্যাপচার করে ফেলো, বা তার পরিবর্তে 2 টন CO2 ক্যাপচার করার যে জিনিসগুলো আছে, যেমন গাছ লাগানো থেকে শুরু করে বিভিন্ন উপায় আছে, সেই জিনিসগুলো করো, তাহলে তোমার ওটাকে নেটে 0 দেখাবো। তাহলে তুমি কার্বন ক্রেডিট পাবে। তার মানে তোমার কোনো প্রবলেম হবে না। তুমি এক্সট্রা কোনো তোমার উপর ট্যাক্স বসানো হবে না। তো ইন্ডিয়া কি করেছে যে এই মার্কেটে এন্ট্রি নিয়েছে। কিরকম এন্ট্রি? যে ইন্ডিয়ান কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম। তার মানে ভারতে এরকম অনেক কোম্পানি তৈরি হবে যারা কি করবে, CO2 কে ক্যাপচার করায় তাদের কাজ থাকবে। CO2 ইমিশন কিভাবে কমানো হয় তাদের কাজ থাকবে। তারা সোলার প্যানেল বসিয়ে দিয়ে দেখাবে যে এই সোলার প্যানেল বসানোতে যে প্রতি বছর ধরে নিলাম ১০০ কিলোওয়াট তারা সোলার এনার্জি তৈরি করছে। তো বলছে ১০০ কিলোওয়াট তৈরি করার জন্য রাফ অ্যান্ড রাফ 1 টন CO2 ইমিশন হচ্ছে না। তোর ওই 1 টন CO2 এমিশনের ওপর একটা সার্টিফিকেট পাবে। এইবার কোনো কোম্পানি দেখা গেল সে 1 টন CO2 এমিশন করে। তাকে ইউরোপে মালটা বেচতে হবে। তাকে সে গুডসটা সে বানিয়েছে, স্টিল বানাক, সিমেন্ট বানাক, সেটা বেচতে হবে ইউরোপে। সে এই 1 টন যদি এই কোম্পানির থেকে সার্টিফিকেটটা কিনে নেয়, তাহলে তার গুডস কিন্তু নন এমিটেড গুডস হয়ে যাবে। সেটা সাস্টেনেবল গুডস, পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি গুডস হয়ে যাবে। তো তখন সে ইউরোপের মার্কেটে আরামসে বেচতে পারবে। তো এই যে ট্রেডিং হচ্ছে, এটাকে বলছে কার্বন ক্রেডিট ট্রেডিং। বোঝা গেল? এই স্কিম ভারত আনতে চলেছে এবং এই বছরের মধ্যে এসে যাবে, অক্টোবর 2026 এর মধ্যে। দেন স্ট্র্যাটেজিক রোডম্যাপ আর কি আছে দেখো, নীতি আয়োগের 2026 এ একটা রোডম্যাপ বানিয়েছে যে 2070 এর মধ্যে এটা আমরা যেন এই যে এই সেক্টরে যে ডিকার্বনাইজেশনের ক্ষেত্রে যেন 7 গুণ আমরা ডিকার্বনাইজেশন করতে পারি। কি টার্গেটেড সেক্টর? আমি একটু আগে বললাম যে হার্ড টু অ্যাবেট সেক্টর। দেখো কি পাওয়ার আছে, স্টিল আছে, সিমেন্ট, রিফাইনারিজ, কেমিক্যালস। বোঝা গেল? এগুলো দরকার, আবার এগুলো যেমন CO2 এমিশন করে, আবার এগুলো খুব নেসেসারি। হার্ড টু অ্যাবেট, এগুলোকে অ্যাভয়েড করা খুবই কিন্তু প্রবলেম। আচ্ছা, তারপর দেখো গ্লোবালি কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, ওটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যাপার না, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড জিনিস, আপডেটেড জিনিস এগুলো প্রতিনিয়ত আপডেট হয়, সেটা গ্লোবাল কি করছে সেটা একবার দেখে নিতে হবে। দেখো COP30 কিন্তু প্যারিস এগ্রিমেন্টের আন্ডারে কার্বন ক্রেডিট সিস্টেম কিন্তু শুরু হয়ে গেছিল। আমি যেটা এক্ষুনি বললাম, কার্বন ক্রেডিট ট্রেডিং। দেন ইন্ডাস্ট্রিয়াল কার্বন স্ট্র্যাটেজি এটাও আছে। সেটা কি, ওরা নেট জিরো ইন্ডাস্ট্রি অ্যাক্ট একটা বানিয়েছে। তার মাধ্যমে এরা কি করছে যে 50 মিলিয়ন টন কার্বন স্টোরেজ করবে 2030 পর্যন্ত। দেন মিশন ইনোভেশনস কি, এটা কিন্তু ইন্ডিয়াও কিন্তু এই কোলিশনের মধ্যে আছে। 23 কান্ট্রির কোলিশন। কটা কান্ট্রির কোলিশন? 23 কান্ট্রির কোলিশন। এদের টার্গেট কি? এদের হচ্ছে 100 মিলিয়ন টনস অফ CO2 অ্যানুয়ালি বাই 2030। মাথায় রাখবে, এটা কিন্তু অ্যানুয়ালি বাই 2030, অ্যানুয়ালি বাই 2030। ডেটাগুলো কিন্তু যদি মনে রাখা যায় এবং ছোট্ট করে যদি মিনসের অ্যান্সাইটির সময় যদি অ্যাড করে দেওয়া যায় না, খুব ভালো হয়। তারপরে কি হয় কি, এই জিনিসগুলোকে যেমন এর যে কার্বন ওয়াটার ম্যানেজমেন্ট বা এই যে নেট জিরো ইন্ডাস্ট্রি অ্যাক্ট, এটা অ্যাজ এ কেস স্টাডি আমি একটা অ্যান্সার রাইটিং করছি মেন্সে, সাইডে এই যে এটা ধরো পেজ, এইখানে পেজে কি করলাম, এই জায়গাটায় কেস স্টাডি লিখলাম। কেস স্টাডি লিখে এখানটায় লিখে দিলাম এই ইউরোপিয়ান ইউনিয়নস নেট জিরো ইন্ডাস্ট্রি অ্যাক্ট। বোঝা গেল? দেন একটু এক্সাম্পলস দিয়ে দিলাম যে 50 মিলিয়ন টনস অফ অ্যানুয়াল CO2 স্টোরেজ বাই 2030। তো এইভাবেও কিন্তু জিনিসগুলোকে করা যায়। আচ্ছা দেখো, ইউএস কি করছে? ইউএস বলছে ট্যাক্স ক্রেডিট দিচ্ছে। কিরকম? তুমি যদি CO2 স্টোরেজ করো, তো বলছে পার টনে $180 করে আমি ট্যাক্স ক্রেডিট দেবো। বোঝা গেল? এবার দেখি যে কি চ্যালেঞ্জেসগুলো কি আছে। এটা তো খুবই বুঝলাম যে খুবই ভালো। এখানে পয়সাও ইনকাম করা যাবে। যেমন ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, পরিবেশের এনভায়রনমেন্টের জন্য ইজ ভেরি ইউজফুল। আবার তার সাথে চ্যালেঞ্জেসও থাকে। ঠিক আছে? তো দেখে নিই কি চ্যালেঞ্জ আছে। দেখো যে এনার্জি পেনাল্টি, তার মানে কি এনার্জি পেনাল্টি, যে CO2 টাকে স্টোরেজ করতে গেলেও তো আমাকে এনার্জি দিতে লাগছে।
প্রচুর এনার্জি দেয়। আচ্ছা এনার্জিটা কোথা থেকে আসে? সেটা আমরা কয়লা বেসড তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমি তো বানাচ্ছি না তো। তা কয়লা বেস যদি কোল বেস যদি পাওয়ার প্ল্যান্ট থেকে আমি আনি তো সেটা তো কোনো মিনিং নেই। সেটাও দেখে নিতে হবে। দেন টেকনোলজিক্যালি গ্যাপ আমি জানি এটা খুব হাই অপারেশনাল কোস্ট। দেখো 5000 পার টন আপ টু চলে যায়। এটাও একটা ইস্যুস। গ্রিন হাইড্রোজেন স্ক্যারসিটি। আচ্ছা এই কার্বন যেগুলো স্টোর করা হলো এই কার্বন দিয়ে যদি একটা জিনিস বানানো হয় সেটা হচ্ছে সিনথেটিক অ্যাভিয়েশন ফুয়েল। অ্যাভিয়েশন যেটা হচ্ছে আমাদের এরোপ্লেন চালানোর জন্য যে ফুয়েল লাগে সেই ফুয়েল কিন্তু এই গ্রিন হাইড্রোজেন দিয়ে মানে সিসিও দিয়ে তৈরি হয়। কার্বন কার্বন ডাইঅক্সাইড যেটা স্টোর করা হয়েছে সেটা দিয়ে। তো এটাতে যখন এই তৈরি করা হয় এভিয়েশন ফুয়েল যখন তৈরি হয় তখন গ্রিন হাইড্রোজেন লাগে। বাট গ্রিন হাইড্রোজেন তো বেশি পাওয়া যায় না এবং খুব এক্সপেন্সিভ। এটা একটা চ্যালেঞ্জেস। দেন নন পারমানেন্স ইস্যু। নন পারমানেন্স মানে কি? আমি CO2 কে স্টোর করলাম মাটির তলায় বা কোনো কিছুতে স্টোর যেটা করেছি সেটা তো আর পার্মানেন্টলি না একদিন বেরোতেই হবে। তো বলছি এটা আমি হয়তো কিছু বছরের জন্য করতে পারি। 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, তারপরে কিন্তু একটা টাইমে সেটা রিলিজ হয়ে যাবে। রিলিজ হলেই প্রবলেম। ইনফ্রাস্ট্রাকচার বটলনেক আমরা জানি যে ন্যাশনাল CO2 পাইপলাইন বলছি এর একটা ন্যাশনাল CO2 পাইপলাইন নেটওয়ার্কের দরকার যেটা নেই। রেগুলেটরি অ্যান্ড লায়াবিলিটি রেসপন্সিবিলিটি এখনও কিন্তু সেরকম কোনো গ্লোবাল স্ট্যান্ডার্ডসই তৈরি হয়নি কীভাবে CO2টাকে স্টোর হচ্ছে এবং এটার লায়াবিলিটিটা এনশিওর করা হচ্ছে। দেন ওয়ে ফরওয়ার্ড আমরা কী কী করতে পারি একটু দেখা নেওয়া যায়। দেখো হাব অ্যান্ড ক্লাস্টার মডেল আমরা ক্লাস্টার রিজিয়ন জোন ভাগ করে করে যেমন কি যেখানে পেট্রোলিয়াম রিফাইনারি হচ্ছে তো সেই একটা জোন আমরা দেখতে পাই যেখানে স্টিল হচ্ছে সেই জায়গাটা ওড়িশার দিক থেকে সেই জায়গাটায় আমরা একটা জোন ভাগ করে যদি নিতে পারি যে গুজরাট ওড়িশা কেন কি গুজরাট পেট্রোলিয়াম ওড়িশা স্টিল তাহলে কী হবে কি আরও এফেক্টিভ হবে। কার্বন মার্কেট অ্যাক্টিভেশন তার মানে কি যেটা আমরা বলছি যে 2026-এর অক্টোবরের মধ্যে হওয়ার কথা রয়েছে যে কার্বন ট্রেডিংটা আমি যেটা বললাম যে কার্বন ডাইঅক্সাইড বিক্রি করে একটা বিজনেস মডেল তো সেইটা যাতে খুব তাড়াতাড়ি চালু করা হয়। ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং বলছে যে 20,000 করোড় যে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং তার মানে কেউ একজন CO2 স্টোরেজ প্ল্যান্ট বসালো তার দেখা গেল কোনো লস হলো বা CO2 নিয়ে এসে কাজ করছে তার লস হচ্ছে 20 টাকা করে সে 100 টাকা বানাতে তার 120 টাকা খরচ হচ্ছে তাহলে 20 টাকা যে লস হচ্ছে এইটা গভর্নমেন্ট প্রোভাইড করে এটাকে বলে ভায়াবিলিটি গ্যাপ ফাইন্ডিং গ্যাপ এই যে গ্যাপ হচ্ছে বুঝা গেল তো বলছে এইটার আর একটু বাড়ানো দরকার। হাই ভ্যালু পাথওয়ে আমরা অন্য অন্য জিনিসের দিকেও প্রায়োরিটি দিই যেমন গ্রিন কংক্রিট ঠিক আছে সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুল পলিসি স্ট্যান্ডার্ডাইজেশনস আমরা একটা গ্লোবাল কনসেন্সাসে যাই একটা স্ট্যান্ডার্ড পলিটি যেন বানাই ইন্ডিজিনাইজেশন অফ R&D আমরা যতক্ষণ ইউরোপিয়ান টেকনোলজি বা ওয়েস্টার্ন টেকনোলজি বা বাইরের টেকনোলজিতে ভরসা করে এই প্রোগ্রামটা চালাবো কার্বন স্টোরেজ অ্যান্ড ইউটিলাইজেশন তাহলে ততক্ষণ কিন্তু আমাদের সবসময় একটা কনস্ট্রেন্ট থেকে যাবে। তাই বলছে যে লোকালি মেড যদি জিনিসগুলোকে ইউজ করা হয় বিশেষ করে এটা দেখা যাচ্ছে যে লোকালি মেড কেমিক্যাল সলভেন্স আচ্ছা কেমিক্যাল সলভেন্স কোথা থেকে যখন CO2টা ক্যাপচার করা ওটা বিভিন্ন পদ্ধতিতে ক্যাপচার করা যেমন মেমব্রেনের সাহায্যে পর্দার মাধ্যমে ঠিক আছে ওটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের জিনিস। আর তারপর হচ্ছে কেমিক্যাল সলভেন্টসের মাধ্যমে তো এই জিনিসগুলো যদি মানে ভারতেই নিজেই তৈরি করে তাহলে কী হবে অনেক কস্ট এফেক্টিভ হবে। কনক্লুশন সেম একটাই বলবো আমি কনক্লুশন কিন্তু আমরা রেডিমেড কনক্লুশন যেটা এক্সামে ব্যবহার করা যাবে। দেখো the integrated CCUC is a vital for India's net zero 2070 goal. Always use these kinds of keyword in your mains answer writing. Net zero 2070 goal ঠিক আছে। আরেকটা সুন্দর আছে যেটা সার্কুলার ইকোনমি এগুলো কিন্তু কিওয়ার্ডস অলওয়েজ ইউজ দিস। তো কনক্লুশন হলো তো আমরা টোটাল কিন্তু নোটসটা যে শুধু ইংলিশে নয় যারা বাংলাতে দিতে চাই আমরা জানি গ্রামে কিন্তু যারা বিভিন্ন তারা বেঙ্গলি মিডিয়ামে তারা পড়াশোনা করছে তারা চাইছে UPSC দিতে কিন্তু ইংলিশে কমফোর্টেবল না বলে দিচ্ছে না। নো ইস্যু রাইস আইস will provide you all the documents, all the content in the Bengali language. তো এই দেখো আমরা বেঙ্গলিতে কিন্তু টোটালটাই প্রোভাইড করেছি। এই যে 3টে ধাপে যেটা বলেছি 3 স্টেজ সব কিছু কিন্তু রয়েছে দেখো সংগ্রহ, পরিবহন সব জিনিস আমরা কেন ভারতের শিশু প্রযুক্তি প্রয়োজন? কনটেন্ট কিন্তু কোনো জায়গায় বেঙ্গলি কনটেন্ট কোনো জায়গায় পাওয়া যাবে না একমাত্র আমাদের কিন্তু টিম দিচ্ছে। আমাদের টিম এটার উপর প্রচুর কাজ করছে আরও আমাদের ভিশনস আছে বেঙ্গলি নিয়ে যদি কেউ আপনাদের জানাশোনার মধ্যে কেউ যদি বেঙ্গলিতে নিতে চায় তো সে বেঙ্গলি নেই UPSC দিতে পারে আমাদের কিন্তু বেঙ্গলিটাও কিন্তু অ্যালাউ করে UPSCতে এটা মাথায় রাখতে হবে। তো এই কন্টেন্টটা পড়ার পর আপনাদের ফার্স্ট কাজ থাকবে
যে যারা স্টুডেন্ট তোমরা দেখছো তারা দেখো যে এই কোয়েশ্চেনটাকে তোমরা কিন্তু অ্যাটেম্প্ট করবে। বেঙ্গলিতে লিখতে পারো, ইংলিশ লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা আমাদের ওয়েবসাইট দিয়ে এটা অ্যান্সারটা জমা করে দেবে। আমরা এটা চেক করে তোমাদেরকে কিন্তু এভালুয়েটটা করে দেবো। আর আমাদের যে প্রিলিমস বাইটস নিয়ে, তারপরে এডিটোরিয়াল এক্সপ্লেন নিয়ে কিন্তু কনটেন্ট তৈরি হয় এবং এটা ইংলিশে প্লাস বেঙ্গলিতে, সব কনটেন্ট আমাদের ইংলিশ প্লাস বেঙ্গলিতে তৈরি হয়। সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আবার ইউটিউবে কিন্তু সেগুলোর ভিডিও অ্যানালাইসিসও চলে আসে। তো যারা নিয়মিত ডেইলি পড়তে পারে না, দ্য হিন্দু নিউজ পেপার বা কঠিন লাগে, তাদের কোনো প্রবলেম নেই। আমরা সেই যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেগুলোর উপরে কিন্তু এই অ্যানালাইসিস, কনটেন্ট পুরোটাই প্রোভাইড করে দেয় এবং তার সাথে যদি পিওয়াইকিউ থাকে তো পিওয়াইকিউ কোয়েশ্চেন, যদি তার উপর পিওয়াইকিউ এখনো তৈরি হয়নি তাহলে বা আসেনি, তাহলে আমরা নিজে কোয়েশ্চেন বানিয়ে দিয়ে দিই। ওগুলো অ্যাটেম্প্ট করো, প্র্যাকটিস করো আর নিজের প্রিপারেশনকে আরও উঁচু লেভেলে নিয়ে যাও। তো অল দ্য বেস্ট স্টুডেন্ট, ভালো করে ইউপিএসসি প্রিলিমসের প্রিপারেশন নাও। আমরা জানি যে ফর্ম ফিল আপের ডেট কিন্তু আরও পিছিয়ে গেছে। সো যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তারা ফর্ম ফিল আপ করে নাও। অল দ্য বেস্ট স্টুডেন্ট, থ্যাংক ইউ।